কোন সরকারের পক্ষে 6 মাসের মধ্যে শতভাগ সফলতা দুরূহ বলছেন ক্ষমতাসীনরা। গুম খুন বন্ধ হলেও কাটেনি রাজনৈতিক সংকট, অভিমত বিশ্লেষকদের। কোনো গুম এবং বিচার বহির্ভূত হত্যার কথা তো শুনিনি। তো সুতরাং এটাই তো মানুষ চেয়েছে। নির্বাচিত সরকারের এই 6 মাসে দেশের সর্বোচ্চ আইনের অনুশাসন, বাক স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক সমস্যাটা রয়ে গেছে। জনগণ স্বাভাবিকভাবে আশা করছিল যে এই সমস্যার সমাধান 6 মাসের মধ্যে হবে। নতুন কিছু দিতে পারেনি বিএনপি সরকার, দাবি বিরোধী নেতাদের। বিদ্যুৎ জ্বালানিতে অস্বস্তি, দলীয় সংকীর্ণতার কারণে পুরনো ঘুরপাক। জনগণের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হয় না। কারণ হলো আমরা যে সুযোগটা পেয়েছিলাম সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। তারা এই 6 মাসের যে জার্নি, তাতে নাগরিক সেবা যেগুলো আছে সেগুলো তারা প্রপারলি জনগণের কাছে পৌঁছাতে পারেনি। নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি, ডুবেছে চট্টগ্রামের নিচু এলাকা। ঘর থেকে বেরিয়ে বিপাকে পড়া মানুষের ক্ষোভ। দায়িত্ব হলো নালা পরিষ্কার করা, ওনারা নালা পরিষ্কার করার বেলায় অল্প পানিতেই পানির রাস্তা ডুবে যায়। এই এলাকায় বৃষ্টি আসলে এই শিয়া পানি হয়ে যায়, সামনে তো আরো বেশি ভয়াবহ অবস্থা। এইটার কখন উন্নতি হবে, নগরবাসী এটার একটা মুক্তি চায়। অটোরিকশা নিবন্ধন পেতে হলে ব্যাটারি চার্জ করতে হবে সৌর বিদ্যুতে, জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী। এক জোনের এক রঙের বাহন যেতে পারবে না অন্যত্র। 2 দশক পর ফের আলোচনায় উগ্রবাদ। রিমোট বোমা উদ্ধারের ঘটনা ভাবাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। ভূ রাজনৈতিক প্রভাব দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আমরা সবসময় এই বিষয়গুলো মনিটরিং করি এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে। এইটাকে নিয়ে দ্য হিন্দু পত্রিকার এই রিপোর্টটাকে নিয়ে বাংলাদেশের অনেক মিডিয়া এটাকে ছড়ানোর চেষ্টা করছে। ইরান যুদ্ধে অংশ না নেওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ মহড়ার পরিধি কমালেন ট্রাম্প। বললেন কিম জং উনের সাথে খুবই ভালো সম্পর্ক তার। দর্শক সবাইকে আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। 6 মাসে শতভাগ সফল হওয়া কিংবা সব সমস্যার সমাধান করা সরকারের জন্য কিছুটা দুরূহ। তবে সবকিছুর সমাধানের সর্বোচ্চ দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা সরকারের আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। দুপুরে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের 180 দিন পূর্তি উপলক্ষে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। দাবি করেন জনগণ আবেগ, আকাঙ্ক্ষা, অনুভূতি দিয়ে সরকারকে ধারণ করে। 6 মাসে সরকারের প্রতিটি কার্যক্রমে ছিল গণতান্ত্রিক মূল্যবোধ। তার মন্তব্য, বাক স্বাধীনতা, মানবাধিকার, আইনের শাসনের ক্ষেত্রে সোচ্চার ও ধৈর্যশীল বিএনপি সরকার। ইশতেহার বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান মাহাদি আমিন। গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া দুর্নীতিগ্রস্ত ও ধ্বংসস্তূপ পেয়েছে সরকার। এ খাতের সমস্যা সমাধানে সর্বোচ্চ কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বেশিরভাগ শীর্ষ সন্ত্রাসী অন্তর্বর্তীকালীন সরকারের সময় বের হয়েছে। মন্তব্য করেন, তারা দেশের বাইরে থেকে নানা রকম কর্মকাণ্ড করছে। সরকার এসব নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানান তিনি। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরে ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামোর মতন ঠিক একইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও একটা নাজুক অবস্থা পেয়েছিল। কিন্তু সেখান থেকে আমরা দেখেছি প্রথমবার উত্তরণের মাধ্যমে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে ফ্যাসিবাদের 16 বছরের ধারাবাহিকতা সম্পূর্ণ ভেঙে দিয়ে রাজনৈতিক হয়রানি মুক্ত সেবাধর্মী পুলিশ এবং প্রশাসন তৈরি করা হয়েছে। ফ্যামিলি কার্ড বলুন, আপনি কৃষক কার্ড বলুন, আপনি খাল খনন বলুন, আপনি বৃক্ষরোপণ বলুন, নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি যে এই প্রতিশ্রুতিগুলো যেটা দিয়েছিলেন সেই কর্মকাণ্ডগুলো কিন্তু অব্যাহত রয়েছে। নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনায় বর্তমান সরকারের 6 মাসের বড় অর্জন। ক্ষমতায় এসে এই বাস্তবে রূপ দেওয়া হয়েছে প্রতিটি নির্বাচনী অঙ্গীকার। বন্ধ হয়েছে গুম এবং বিচার বহির্ভূত হত্যা। আছে গণতান্ত্রিক পরিবেশ আর বাক স্বাধীনতা। নতুন সরকারের 6 মাস নিয়ে এই আত্মমূল্যায়ন ক্ষমতাসীনদের। যদিও বিশ্লেষকরা বলছেন, প্রতীকী কাজ করলেও নেই দৃশ্যমান অগ্রগতি। সরকার গৃহীত কর্মসূচিকে ইতিবাচক বললেও রাজনৈতিক সংকট রয়েই গেছে বলে মনে করেন তারা। বিস্তারিত সাইফুদ্দিন রবিনের রিপোর্টে। তারেক রহমান সশস্ত্র চিত্রে
12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত ও গ্রহণযোগ্য নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন দল। 5 বছর মেয়াদী সরকার 6 মাস পার করল। প্রতিদিনই সরকার প্রধান তারেক রহমান পার করছেন ব্যস্ত সময়। প্রধানমন্ত্রীর কঠোর নজরদারিতে মন্ত্রীরাও তটস্থ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার বাস্তবায়ন শুরু করেছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, ইমাম ওলামা মাশায়েখদের ভাতা দেয়া সহ নানান সামাজিক কর্মসূচি। এসব অঙ্গীকার বাস্তবায়ন শুরুর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণকে সরকারের এই সময়ের অর্জন বলছেন দায়িত্বশীলরা। গোটা জাতি মূল্যায়ন করবে যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন হচ্ছে কিনা। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে তার সাদাসিধে জীবনযাপন, এত পিপল ওরিয়েন্টেড, এগুলো সব কিছুই বিবেচিত হবে। ধারাবাহিকভাবে কোনোটাতে প্রি ট্রায়াল, কোনোটাতে ট্রায়াল, ফেজ 1, এভাবে কিন্তু প্রত্যেকটা কর্মসূচিকে বাস্তবতায় পরিণত করা হয়েছে, যেগুলো একটা সময় অনেকে মনে করছিলেন নিছক পরিকল্পনা। শিক্ষা এবং স্বাস্থ্যে যে গুণগত সংস্কার প্রয়োজন, মৌলিক কাঠামোগত পরিবর্তনগুলো রয়েছে, সেগুলো করা হচ্ছে। দেশের কিভাবে আরও বেশি আমরা বিনিয়োগ আনতে পারবো, কিভাবে আমাদের প্রবৃদ্ধি বাড়বে, কিভাবে কর্মসংস্থান তৈরি করবে, নারী এবং তারুণ্যের আকাঙ্ক্ষাকে কিভাবে ধারণ করবে, সেগুলো নিয়ে কাজ চলমান রয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদ এবং অভ্যুত্থান শেষে নতুন রাজনৈতিক সরকারকে নানা চ্যালেঞ্জের মুখে দেশের দায়িত্ব নিতে হয়েছে, এমনটাই বলছেন সরকারের নীতি নির্ধারকরা। স্বল্প সময় চ্যালেঞ্জ ছিল, বা সেই চ্যালেঞ্জের প্রত্যেকটা নীতিগত সঠিক অবস্থানের মাধ্যমে, জনগণের পাশে থাকার মাধ্যমে অ্যাড্রেস করা হয়েছে। নির্বাচিত সরকারের এই 6 মাসে দেশের সর্বোচ্চ আইনের অনুশাসন, বাক স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করা হয়েছে। সুশাসনের ভিত্তি হওয়া উচিত জবাবদিহিতা এবং স্বচ্ছতা। আমরা দেখছি যে কোনো মানুষ সরকারের সর্বোচ্চ ক্ষমতাধর মানুষটাকেও অবলীলায় প্রশ্ন করতে পারছে। তীব্রভাবে কথা বলছেন, সমালোচনা করছেন, টক শো করছেন, মঞ্চে বক্তৃতা করছেন, কাউকে তো হেনস্থা করা হয়নি, কারো বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, কোনো গুম এবং বিচার বহির্ভূত হত্যার কথা তো শুনিনি। তো সুতরাং এটাই তো মানুষ চেয়েছে। 6 মাস সরকারি মূল্যায়নের জন্য পর্যাপ্ত মনে না করলেও জনবান্ধব কর্মসূচিকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তবে সংস্কার নিয়ে রাজনৈতিক সংকট বেড়েছে বলে মনে করছেন তারা। খুব খারাপ করেছে এটা বলা যাবে না, আবার খুব ভালো করেছে এটাও বলা যাবে না, কিন্তু রাজনৈতিক সমস্যাটা রয়ে গেছে। জনগণ স্বাভাবিকভাবে আশা করছিল যে এই সমস্যার সমাধান 6 মাসের মধ্যে হবে। সরকারি দল ও বিরোধী দলের অবস্থানটা এত দূরবর্তী যে এই সমস্যার সমাধানটা হয়নি, এবং আগামী কিভাবে হবে সেই প্রশ্নটা রয়ে গেছে। জুলাই সনদ, জনগণের প্রতি অঙ্গীকার, বিএনপির তার নির্বাচনী ইশতেহার, বিরোধী দলের নির্বাচনী ইশতেহার, এর সমন্বয় করেই একটা সমাধানে আসা। প্রতীকী কাজ করতে পছন্দ করে, ফাইন, এটা দরকার আছে, কিন্তু একেবারে দৃশ্যমান অগ্রগতি এখনো দেখার চোখে পড়েনি। অর্থনীতির ক্ষেত্রে বলেন, রাজনীতির ক্ষেত্রেও বলেন, সামাজিক নীতির ক্ষেত্রেও বলেন, আমি তো কিছু দেখি না। তবে একটা আপাত স্থিতিশীলতা আছে। বিশ্লেষকরা বলছেন, শুধু সংখ্যাগরিষ্ঠতার জেরে কোনো সিদ্ধান্ত যেন না নেয় বিএনপি সরকার। যে কোনো সিদ্ধান্তের যৌক্তিক ব্যাখ্যা তুলে ধরার আহ্বান তাদের। মহান এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে এই শপথ নিয়েছিলেন নতুন নির্বাচিত সরকার প্রধান এবং তার মন্ত্রিসভা। দেশে দীর্ঘদিন বাদে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার গঠন করে গণতান্ত্রিক অভিযাত্রা শুরুটাই হচ্ছে এই নতুন সরকারের 6 মাসের সবচেয়ে বড় অর্জন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এখনও জুলাই সনদ কিংবা সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর দ্বিধা বিভক্ত অবস্থান খানিকটা শঙ্কা জাগিয়েছে তাদের মনে। তারা বলছেন, আগামীতে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিরা এই সংসদকে মহান করে তুলবে, কার্যকর করে তুলবে এবং রাজনৈতিক ঐক্য ধরে রেখে জনগণের জীবনমানের উন্নয়ন ঘটাবে, এমন প্রত্যাশাই করছেন তারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 6 মাসের সরকার দেশকে নতুন কিছু দিতে পারেনি। ফ্যাসিবাদ আমলের সবকিছু চালু রাখাই তাদের সবচেয়ে বড় ব্যর্থতা, এমন মূল্যায়ন করে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট নেতারা বলছেন, সরকারের কথা কাজে গণতান্ত্রিক আচরণ দেখা যাচ্ছে না, বরং আগের মতোই বিভাজনের রাজনীতি শুরু করেছে। তাদের মতে গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে ব্যর্থতা সহ সরকারের শুরুটা ভালো হয়নি। সামনের দিনগুলো নিয়েও আশান্বিত হওয়ার মতো কিছু নেই। সরকারের 6 মাস নিয়ে বিরোধী নেতাদের মতামত তুলে এনেছেন সহকর্মী শামীম রেজা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনে জয়লাভ করে সরকার পরিচালনার 6 মাস পার করতে যাচ্ছে বিএনপি।
বিরোধী দলের নেতারা মনে করেন বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষায় যে অভ্যুত্থান হয়েছিল তা হোঁচট খেয়েছে। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। বিএনপি সরকার ক্ষমতা নিয়েই গণভোটের রায় উপেক্ষা করে শুরুতেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের মূল্যায়ন, বিএনপি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে না পারায় দেশ আবারও পুরনো পথে হাঁটছে। দেশে পরিবর্তন আসার কথা, সেগুলো হয়নি। জনগণের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হয় না, কারণ হলো আমরা যে সুযোগটা পেয়েছিলাম সেই সুযোগটা আমরা কাজে লাগাইতে পারিনি। সে সরকার এখনো পর্যন্ত তারা খুব বেশি ভালো করছে না। তারা এই 6 মাসের যে জার্নি, তাতে নাগরিক সেবা যেগুলো আছে সেগুলো তারা প্রপারলি জনগণের কাছে পৌঁছাতে পারেনি। আবার আর একটা জিনিসও আছে, সেটা হলো প্রশাসনে দলীয়করণ। আমার বক্তব্য রাখার অধিকার, আমার মিছিল করার অধিকার, এই জন্যই তো আমরা লড়াই করলাম আর কি। সেখানে যদি আপনি বাধায় দেন তাহলে বোঝা যাবে যে ইউ আর অলরেডি গোয়িং ব্যাক, পিছনে যাচ্ছেন। আবার এই কাজটা তো স্বৈরাচার। বিরোধী দলীয় নেতাদের দৃষ্টিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে না পারা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। সেই সাথে আছে গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকটে চরম জনভোগান্তি। শুধুমাত্র জ্বালানির যে দাম বাড়ানো হয়েছে বিষয়টা এরকম না। এই জ্বালানি খাতকে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়ার কথা সরকার বলছে, তো এটা তো একটা অশনি সংকেত। যদি এরকম যেটা জ্বালানি সার্বভৌমত্বের মতো বিষয়কে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়া হয়, তো জনগণকে তো সেখানে জিম্মি হয়ে পড়তে হবে। এবং জনগণ যদি বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস এই বিষয়গুলোতে জিম্মি হয়ে পড়ে, তো সেক্ষেত্রে বাংলাদেশের সামনে একটা বড় ধরনের ভোগান্তি। সরকারের 1 নম্বর ব্যর্থতা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী অক্ষটা আমরা গড়ে তুলেছিলাম। সবাইকে নিয়ে বাংলাদেশটাকে গড়ে তোলা, সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে নাই। আগে যে আওয়ামী লীগ বিভাজনের রাজনীতিটা করেছে, একই বিভাজনের রাজনীতি করছে। জনগণ যখন ন্যায়সঙ্গত কথা বলে, সেই মতের বিরুদ্ধে গেলে আপনি আসলে নিজেই জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। নিজেকে এত শক্তিশালী ভাবা ঠিক না। পুলিশ দিয়ে যদি গদি রক্ষা করা যেত তাহলে হাসিনাই পারত। আর প্রশাসনে দলীয় লোক নিয়োগে গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট হয়েছে বলেও অভিযোগ বিরোধী জোটের। সার্বিকভাবে গত 6 মাসে সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনায় সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলে দাবি 11 দলীয় নেতাদের। দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। মধ্যরাত থেকে শুরু হয় ভারী বর্ষণ। সকাল 9টার পর বৃষ্টি কিছুটা কমলেও নগরীর আগ্রাবাদ, মুরাদপুর, শোলশহর, বাকুলিয়া সহ বেশ কিছু নিচু এলাকা তলিয়ে যায় পানিতে। সকালে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা বের হয়ে দুর্ভোগে পড়েন। কোথাও কোথাও সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি উঠে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। কিছু স্থানে বৃষ্টির পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টার বৃষ্টিপাত রেকর্ড করা হয় 109 মিলিমিটার। আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে পরবর্তী 48 ঘন্টায় চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের কারণে পাহাড় ধসেরও আশঙ্কা করা হচ্ছে। চলাফেরা বেশ দুর্ভোগ হইতেছে। ড্রেনেজ কোনো সিস্টেম ভালো নাই, বা এটার কখন উন্নতি হবে, নগরবাসী এটার একটা মুক্তি চায়। যতগুলা নিচতলা যতগুলো আছে, এগুলোর মানুষগুলা মানে অবস্থা খুব একদম মর্মাহত যায়। যেটা বলে এই এলাকায় বৃষ্টি আসলে এই শিয়াবানি হয়ে যায়, সামনে তো আরো বেশি ভয়াবহ অবস্থা। জলাবদ্ধতা এবং ভারী বর্ষণের আরও কিছু বিস্তারিত আমরা জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব চট্টগ্রামে সহকর্মী শহীদুল সুমনের কাছে। সুমন, জলাবদ্ধ এলাকার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন এবং কি বলছেন ভুক্তভোগীরা? যথি মূল সড়কগুলোতে যেখানে পানি জমেছিল সকাল থেকে, সেগুলো আসলে নামতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায়। এটি আসলে একেবারেই ব্যাংক পাড়া হিসেবে পরিচিত এবং কর্পোরেট অফিসগুলো বেশিরভাগ প্রতিষ্ঠানের এখানেই রয়েছে। ফলে এই জায়গাটিতে আসলে আমরা সকাল থেকে যখন এসেছি, সকাল 8টারও কিছু আগ থেকে, তখন থেকে আসলে কোমর থেকে উপরের দিকে পানি ছিল এবং সেটি এখন কিছুটা কমে এসেছে। তারপরেও যেহেতু এখানে গণপরিবহন চলে না, সেক্ষেত্রে এই এলাকার মানুষের ব্যক্তিগত যানবাহন, রিক্সা কিংবা
সিএনজিতে করেই তাদেরকে চলাচল করতে, ফলে এই যে 1-1.5 কিলোমিটারের জায়গা সেখানেই তাদেরকে যাতায়াতে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। আমরা দেখেছি অনেক সিএনজি অটোরিকশা এখানে নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে এই এলাকার মতো নগরীর যেসব নিচু এলাকা রয়েছে, বিশেষ করে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 109 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, ফলে নিচু যতগুলো এলাকা রয়েছে, নিচু যতগুলো সড়ক রয়েছে সবগুলো ডুবে গিয়েছে। অর্থাৎ আমরা দেখেছি ওইসব এলাকার যেসব বাসাবাড়ি রয়েছে নিচতলায় সবগুলোতে কিন্তু আসলে পানি ঢুকে পড়ায় সেখানে যারা শিশু এবং নারীরা রয়েছে তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। অনেকের বাসায় রান্নাবান্না কিংবা তাদের যে আসবাবপত্র সেগুলো আসলে নষ্ট হয়েছে। নগরবাসীর যেটি বলছেন যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ যেটি 1 দশকেরও বেশি সময় ধরে চলছে সেটি যাতে দ্রুত শেষ করা হয়, সেবা সংস্থাগুলোর মধ্যে যাতে সমন্বয় তৈরি হয় এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যাতে নিয়মিত নালা নর্দমাগুলো পরিষ্কার রাখা হয়, এটি আসলে তাদের দাবি। এবং আমরা দেখছি যে সকাল থেকে বেশ দুর্ভোগে পড়েছে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে নগরীতে যখন জলাবদ্ধতা তৈরি হয় তখন কিন্তু আসলে পরিবহন সেক্টরে এক ধরনের নৈরাজ্য তৈরি হয়। অর্থাৎ গণপরিবহন সংকট কিংবা যেসব এলাকায় পানি উঠে যায় সেখানে আসলে যেহেতু গণপরিবহন চলাচল কমে যায়, সেক্ষেত্রে সিএনজি এবং রিক্সা অতিরিক্ত ভাড়া আদায় করে নেয়। সেক্ষেত্রে আসলে সাধারণ যারা নাগরিকরা রয়েছেন তারা কিন্তু অনেকটা জিম্মি হয়ে পড়ে। সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারা আসলে মূলত চট্টগ্রাম নগরীর যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের বড় প্রকল্পগুলোর কাজ তারা করছে। তারা আসলে বলছেন যে পলিথিনের অবাধ ব্যবহার এবং অন্যান্য যে প্রয়োজনীয় দ্রব্যাদি রয়েছে, গৃহস্থলী যে বর্জ্য রয়েছে সেগুলো আসলে যত্রতত্র ফেলা, নালা নর্দমায় ফেলে সেগুলো ভরাট করে দেওয়াই আসলে মূল কারণ এই জলাবদ্ধতা। সিটি কর্পোরেশন এবং সিডিএর যেই মেগা প্রকল্পের কাজগুলো চলছে সেগুলো যদি আসলে বাস্তবায়ন হয়ে যায় এটি আসলে অনেক অংশেই কমে আসবে। সুমন, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারে সেখানে আছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, এখন সেখানকার আবহাওয়া কেমন দেখতে পাচ্ছেন? আর মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোর নির্দেশনা মেনে গভীর সাগর থেকে উপকূলে ফিরেছে কিনা? যদি কদিন পরপর তো 3 নম্বর সতর্ক সংকেত সাগর উত্তাল হচ্ছে এবং সেই কারণেই যারা মাছ ধরতে যায় তারা কিন্তু বেশ তৎপর এবং সিগন্যাল যখন সংকেত দেয় আবহাওয়া অফিস সাথে সাথেই কিন্তু তারা খুব দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট এলাকায় চলে আসে, বিশেষ করে উপকূলে চলে আসে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে 3 নম্বর সতর্ক সংকেত চলছে। এই সংকেতের কারণে কক্সবাজার সাগর বেশ উত্তাল দেখা যাচ্ছে এবং বিশাল বিশাল যে ঢেউ সেটি আমরা দেখছি। স্বাভাবিক চেয়ে পানি একটু বেড়েছে এবং পাশাপাশি হচ্ছে এখানে যেসব পর্যটক সাগরে গোসল করছেন এবং আমি অবশ্যই এই মুহূর্তে লাবণী পয়েন্টে আছি। এখান থেকে আমার যতদূর চোখ যাচ্ছে অনেক পর্যটক এখানে গোসল করছেন, সাগরে পানিতে নেমে তারা লাফালাফি করছেন। তাদেরকে আসলে কোনো ধরনের যাতে যে কোনো মুহূর্তে যাতে কোনো অঘটন না ঘটে সেজন্য সি সেফ লাইফগার্ডের যারা সদস্য এখানে আছেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যাচ্ছে এবং যেসব পর্যটক বেশ দূরে চলে যাচ্ছেন তাদেরকে সরিয়ে নিচ্ছে এবং তাদেরকে বিভিন্নভাবে সতর্ক করছে, সেটি আমরা দেখছি। এবং কক্সবাজারে সকাল থেকেই বেশ বৃষ্টি হচ্ছে, রাতেও বৃষ্টি হয়েছে এবং এখনও বৃষ্টি অব্যাহত আছে, পাশাপাশি বাতাসও রয়েছে। এবং সমুদ্র সৈকতে আমরা দেখছি লাল পতাকা টাঙানো হয়েছে, যেটি আসলে বিপজ্জনক এলাকা হিসেবে সেখানে লিখা রয়েছে। অর্থাৎ এই এলাকাতে যাতে কোনো পর্যটক নির্দিষ্ট এলাকার বাইরে না যায় সেজন্য কিন্তু এই পতাকাটি টাঙানো হয়েছে। এবং কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিশেষ করে নিম্নাঞ্চল যেখানে কক্সবাজারের কলারতলি, হোটেল মোটেল জোন এবং ক্যাম্প এলাকায় সেখানে কিন্তু বেশ কিছু নিচু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এগুলো অবশ্যই প্রাকৃতিক, এগুলোর মূলত হচ্ছে বিভিন্ন জায়গায় পাহাড় কাটা হয়েছে, সেই পাহাড়ের পানিগুলো চলে বৃষ্টির কারণে যখন পানি নেমে যায় তখন মাটিও চলে আসে, সেই কারণে কিন্তু পানি চলাচলের যে পথ সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এই কারণে মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে পৌরসভার পক্ষ থেকে কাজ করছে বলে আমাদেরকে জানানো হয়েছে। জ্যোতি। এহসান, আপনাকে ধন্যবাদ। ব্যাটারি চালিত রিকশা এবার নিবন্ধনের আওতায় আনতে যাচ্ছে সরকার। রেজিস্ট্রেশন পেতে হলে এসব রিকশার ব্যাটারি সৌর বিদ্যুতে রিচার্জ করার বাধ্যবাধকতা রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। মীর শাহে আলম আরও জানান, ব্যাটারি চালিত রিকশাকে সিটি কর্পোরেশনের অধীনে রেজিস্ট্রেশনের আওতায় আনতে বিধিমালা করা হচ্ছে। রাজধানীতে 8টি জোনে ভাগ করা হবে।
প্রতি জোনে আলাদা রঙের রিকশা চলবে। তারা জোনের বাইরে গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। বিধিমালা প্রণয়নের পর 13টি সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা সহ সব জায়গায় তা কার্যকর করা হবে বলে জানান মীর শাহে আলম। তিনি আরও জানান, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সিটি কর্পোরেশন, পৌরসভা সহ দপ্তরগুলোতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় হবে বলে মনে করেন তিনি। জানান, এই সিদ্ধান্তের মাধ্যমে নেট মিটারিং দিয়ে বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া যাবে। ব্যাটারি চালিত ই রিক্সাগুলি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন এবং পৌরসভার আওতায় আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে এসেছি এবং সেখানে কিছু শর্ত দেওয়া হবে যে তারা যে রিচার্জ করবে এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই রিক্সাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আশা করব যে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, মুক্তভাবে কাজ করবে। বাংলাদেশে এখন একটা মুক্ত পরিবেশ আছে, এটা আমি মনে করি এটা আপাতকালীন। এটা কতদিন থাকবে এটা কিন্তু আমরা কেউ জানি না। এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকোচন ঠেকাতে হবে আপনাদের আমাদের সবাইকে মিলেই। সাংবাদিকদের ভূমিকাটা পালন করলেই হয়, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদটা প্রচার করলেই যথেষ্ট হয়। আর রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের ভূমিকা পালন করব। আমরা এখন শুনতেছি যে যখন আমরা গণতান্ত্রিকভাবে কোনো প্রোটেস্ট করতেছি, আমরা যখন বলতেছি গ্যাস বা বিদ্যুৎকে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা সরকার প্রধানের সর্বোচ্চ জায়গা থেকে। তো আমরা কিন্তু কোন দিকে যাচ্ছি এটা আপনাদের বোঝা উচিত, আমাদের এখানে যারা আছে, যে আপনি যখন গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিকভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হঠকারিতা, বলা হচ্ছে বাস ভাঙচুর আমরা আগের মতো চাই না, রাস্তায় বসে বিক্ষোভ আমরা চাই না। তো রাস্তায় বসে বিক্ষোভ কিন্তু এটা একটা বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। তো কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। ফলে বিরোধী দল সংসদে কথা বলবে, সংসদের বাইরেও তারা কথা বলবে। এটাই গণতান্ত্রিক একটা রাষ্ট্রের চরিত্র, গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র। গণতান্ত্রিকভাবে অহিংসভাবে আমি আমার যে কোনো কথা প্রকাশ করতে পারি। ফলে সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। তো সেই জায়গায় সাংবাদিকদের কাছ থেকে, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমরা সেই নিরপেক্ষ ভূমিকা চাই। আমরা অন্তর্বর্তী সরকার সবাই বিভিন্ন সাংবাদিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ থেকে শুরু করে এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা সেগুলোর প্রতিবাদ জানিয়েছি। আমরা 2005 সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার 21 বছর পরও বন্ধ হয়নি উগ্রবাদী কার্যক্রম। সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে জনমনে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর কারাগার থেকে ছাড়া পাওয়া উগ্রবাদী সংগঠনের সদস্যরা এসব কর্মকাণ্ডে জড়িত কিনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে উগ্রবাদী এসব কার্যক্রমে ভূরাজনৈতিক প্রভাব রয়েছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিস্তারিত রিয়াজ রায়হানের রিপোর্ট। প্রেসার কুকার বোমা, উগ্রবাদী তৎপরতায় বাংলাদেশে নতুন সংযোজন। সম্প্রতি সাভারে উদ্ধার করা এই বোমাটি দূর নিয়ন্ত্রিত বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ, যাত্রাবাড়ি, কুমিল্লার শিব মন্দির, ঢাকার মতিঝিল সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা একই সূত্রে গাঁথা বলে প্রাথমিক ধারণা কর্মকর্তাদের। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামিনে মুক্ত 90 জেএমবি সদস্য মামুন ওরফে বোমারু মামুনের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ। 2017 সালে রাজধানীর পান্থপথের একটি হোটেলে বিস্ফোরণের পর তাকে গ্রেফতার করা হয়। কেউ যদি তার নিজের মতাদর্শকে উগ্রবাদের আড়ালে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, এবং আমাদের মূল কনসার্ন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। সুতরাং যে কোনো ফর্মেটে যদি এই ল এনফোর্সিং সিচুয়েশন যদি খারাপ হয়, আমরা অবশ্যই ইন্টারফেয়ার করব, এবং সেক্ষেত্রে যারাই এর সাথে জড়িত থাকুক না কেন আমরা যথাযথ ব্যবস্থা নেব। বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ থাকলেও তা এখনও আতঙ্কের পর্যায়ে যায়নি বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। তবে এখনই সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। সরকার এবং সরকারের যে অ্যাপারেটার্স যারা আছে, যারা নিরাপত্তা নিয়ে দায়িত্বপ্রাপ্ত,
তাদেরকে কখনো ডিনাইল মোডে যেতে নাই। হোয়াট ইজ ডিনাইল মোড? যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই, এই যে একটা পারসেপশন, এইটা কোনো অবস্থাতেই ওই মুডে যাওয়া যাবে না, বিশেষ করে কার্যক্ষেত্রে অসম্ভব। এটা আমাদের ইকোনমির উপর একটা বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে। এইসব ঘটনা যদি ঘটতে থাকে, ইনভেস্টররা বাংলাদেশে আসতে চাইবে না, ইনভেস্ট করতে চাইবে না। সুতরাং সার্বিকভাবে এই দেশের উন্নয়নের জন্য এইসব ঘটনা ইটস নট গুড, এগুলো আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার উগ্রবাদী তৎপরতা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল, যেখানে সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ না করলেও এই অঞ্চলের বিভিন্ন দেশে আল কায়দা তাদের শাখা খোলার চেষ্টা করছে বলে শঙ্কা প্রকাশ করা হয়। প্রতিবেদনটিকে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে নিলেও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন এই অঞ্চলকে উত্তপ্ত করার ভূ রাজনৈতিক কৌশলের অংশ এই প্রতিবেদন। জাতিসংঘ এমন কোনো স্টেটমেন্ট দেয় নাই যেখানে বলেছে যে আল কায়দা বাংলাদেশে সক্রিয়। তাহলে কি বুঝতে হবে? বুঝতে হবে এটা ইন্ডিয়ান চক্রান্ত থ্রু মিডিয়া, এবং এইটাকে নিয়ে দ্য হিন্দু পত্রিকার এই রিপোর্টটাকে নিয়ে বাংলাদেশের অনেক মিডিয়া এটাকে ছড়ানোর চেষ্টা করছে। আই হ্যাভ নট সিন, আমি কিন্তু একটাও কোনো স্টেটমেন্ট দেখি নাই, অফিসিয়াল স্টেটমেন্ট দেখি নাই যেখানে বাংলাদেশের নাম জাতিসংঘ উচ্চারণ করেছে। আমরা যথাযথ প্রতিবেদনটুকু আমরা গুরুত্ব দিই এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিই। আর যদি আমরা যদি তদন্তে দেখি বা আমাদের গোয়েন্দা তথ্যে দেখি যে না হয়তো বা তথ্য সঠিক নয়, সেক্ষেত্রে আমরা ইগনোর করি, কিন্তু আমরা সবসময় এই বিষয়গুলো মনিটরিং করি এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে। সন্ত্রাস ও উগ্রবাদ নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বাড়াতে নতুন নতুন কৌশল প্রণয়নের পরামর্শ বিশ্লেষকদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘ বাংলাদেশে আল কায়েদার সম্প্রসারণ নিয়ে যে রিপোর্ট দিয়েছে তা অনুমান নির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেছেন এজন্যই সে রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনপ্রত্যাশা অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা বাস্তবায়ন হতে সময় লাগবে। অভিযোগ করেন, বিদ্যুৎ জ্বালানি খাতে যে সংকট তা বিগত ফ্যাসিবাদী আমলে রেখে গেছে, তা কাটাতে সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া গ্যাসের আমদানি নির্ভরতা কাটাতে সরকার নিজস্ব উৎস থেকে গ্যাস আহরণের নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। আমি শুনেছি, সেটা পড়িনি, ওখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে, আমি না দেখে বলতে পারবো না। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। গ্যাস সংকট পুরোপুরি না কাটলেও পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এতে কয়েকদিন বন্ধ থাকার পর গ্যাস নির্ভর অনেক কারখানা উৎপাদনে ফিরছে। উদ্যোক্তারা জানিয়েছেন, গ্যাসের চাপ বাড়তে শুরু করায় কারখানার উৎপাদন শুরু হয়েছে, তবে গ্যাসের চাপ এখনও আসেনি। তাতে কিছু পণ্যের উৎপাদন পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হচ্ছে না। দেশের শিল্প কারখানায় গ্যাস সংকট অনেক দিন ধরেই চলছে। গত 21 জুলাই অগ্নি দুর্ঘটনায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG সরবরাহের একটি টার্মিনাল বন্ধ হওয়ায় সংকট প্রকট হয়। এতে পোশাক শিল্প, নিত্যপণ্য, ঔষধ, সিরামিক, ইস্পাত সহ গ্যাস নির্ভর প্রায় সব কারখানার উৎপাদন কমে যায়। গত সপ্তাহের শেষ দিকে পরিস্থিতি এমন দাঁড়ায় বিভিন্ন কারখানার একাংশ বন্ধ করে দিতে হয়েছে। গতকাল থেকে চাপ বাড়তে থাকে। উদ্যোক্তারা আশাবাদী গ্যাসের চাপ আরও বাড়বে। তবে ঢাকার বাইরে বিদ্যুতের লোডশেডিং আছে। ডিজেল জেনারেটর দিয়ে উৎপাদন সচল রাখছেন অনেকেই, এতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। আমাদের যে লক্ষ্যমাত্রা তাতে আমাদের 100% থেকে এখন শুধু 20% আমরা চালাতে পারছি, বাকি 80%ই বন্ধ। 9000 ওয়ার্কার এরা সব বসে আছে, কারণ আমাদের ফেব্রিক্স আমরা সাপ্লাই দিতে পারতেছি না, যার জন্য কাটিং এবং সুইং টোটালি লাইন বন্ধ। ঢাকা সহ আশেপাশের কয়েকটি জেলায় গ্যাসের চাপ কিছুটা বাড়লেও সংকট কাটেনি। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন CNG অটোরিকশা চালকরা। তারা বলছেন, গ্যাস নিতে দীর্ঘ সময় অপেক্ষার কারণে কমেছে আয় রোজগার। গ্যাস সংকটের প্রভাব পড়েছে আবাসিক ও শিল্প খাতেও। কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। দ্রুত গ্যাস সংকট নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এরকম চলতে থাকলে আমরা না খাই মরমু। আমাদেরকে এই কর্ম আর কোনো কর্ম নাই, আর কোনো কর্ম শিখছিও না। ঘন্টায় ঘন্টায় বয়ে তাই গ্যাস লইতে পারি না, কালে সারা রাত বইছি, এতে কোনো গ্যাস কিন্তু খবর নাই। পাম্পে সিরিয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে রয়েছি, গ্যাস নাই। যাত্রী নিয়ে গেলে মাঝপথে গ্যাসের জন্য গাড়ি বন্ধ হয়ে যায়।
স্থানীয় সরকার নির্বাচনের জন্য খরচ হবে 6,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের বাজেটেই বরাদ্দ আছে, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আগামী বছর জুলাইয়ের মধ্যেই ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন শেষ হবে বলেও জানান তিনি। 5টি নির্বাচন করবার জন্য সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের জন্য টাকা রাখা আছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগ আমরা বসে সময়টি নির্ধারণ করব। চলতি অর্থ বছরের মধ্যেই 5টি স্থানীয় সরকারের নির্বাচন এই সরকার সমাপ্ত করবে। 71 মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আবুল কালাম আজাদের আপিল গ্রহণযোগ্য হবে কিনা এ বিষয়ে 31 আগস্ট শুনানি হবে। আপিল বিভাগে সেই সাথে মৃত্যুদণ্ডের সাজা স্থগিতের মেয়াদ বাড়াতেও আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, তারা সাজা স্থগিতের বিরুদ্ধে আবেদন করেছেন। তবে 30 দিনের পর এখন পর্যন্ত ট্রাইব্যুনালের মামলার আপিল গ্রহণের নজির নেই। পরে আবুল কালাম আজাদের আইনজীবী জানান, রাজনীতির হাতিয়ার হিসেবে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছিল, যে কারণে তারা সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন জানিয়েছেন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মসমর্পণের শর্তে আবুল কালাম আজাদের সাজা স্থগিত করে নির্বাহী বিভাগ। পরে চলতি বছরের 21 জানুয়ারি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন তিনি। 71 মানবতা বিরোধী অপরাধ মামলায় প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ। তারা আজকে একটা আবেদন করেছিলেন যে সরকার যে 1 বছরের জন্য তার রায়ের কার্যকারিতা স্থগিত করেছে সেটি এক্সটেনশনের জন্য এই আপিলটি রক্ষণীয় কিনা, এই আপিলটা মেনটেনেবল কিনা, এই বিষয়ে শুনানির জন্য আগামী 31 আগস্ট 2026 তারিখে শুনানির দিন ধার্য করেছেন। দুই পক্ষকে শুনে তখন একটা আর্গুমেন্ট আসলো, বেঞ্চ থেকে বলা হলো যে যেহেতু এটা একটা মৃত্যুদণ্ড ক্যাপিটাল পানিশমেন্ট, এখানে তো অ্যাপিলটা অটোমেটিক্যালি এখানে অ্যাডমিটেড হবে। মৌলানা আবুল কালাম আজাদের কেসের ক্ষেত্রে আমরা যেটা বলবো, ওনার উপরে অন্যায় করা হয়েছিল সে সময় মৃত্যুদণ্ড দিয়ে, সেটার আমরা ন্যায় বিচার চাই। সেপ্টেম্বরে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক 300 মেগাওয়াট বিদ্যুৎ মিলবে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে। সেজন্য পরীক্ষা নিরীক্ষা চলছে জোরে সোরে। সবকিছু ঠিক থাকলে কয়েক মাসের মধ্যেই প্রথম ইউনিট পূর্ণ উৎপাদনে যাবে। মন্ত্রী ও উপদেষ্টা জানালেন, পারমাণবিক বিদ্যুৎ সঞ্চালন নিয়ে আরও যাচাই বাছাই চলছে, মাথায় রাখতে হচ্ছে নানা ঝুঁকিও। আরও জানাচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে বিপদে আছে বাংলাদেশ। প্রকট হচ্ছে লোডশেডিং। এই অবস্থায় বিকল্প হিসেবে বারবার আসছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের নাম। কবে নাগাদ এখান থেকে বিদ্যুৎ মিলবে সেই ভাবনা চলছে জোরে সোরে। এরই মধ্যে প্রথম ইউনিটের রিঅ্যাক্টরের চুল্লিতে ইউরেনিয়াম প্রবেশ করানো হয়েছে। 2 ধাপে সফল হয়েছে 2100-র বেশি পরীক্ষা, আরও বাকি কয়েকটি। প্রতিটি বিষয়ে যাচাই করে অনুমোদন দিচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বলা হচ্ছে, একবার চালু হলে রূপপুর থেকে সমান হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে 24 ঘন্টা। নতুন জ্বালানি দিতে হবে প্রতি 1.5 বছর পর পর। এ সময় একটি ইউনিট বন্ধ থাকতে পারে সর্বোচ্চ 2 মাস। নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর থেকে যে ইলেকট্রিসিটি প্রডিউস হয় সেটার টলারেন্স লেভেল, এরর টলারেন্স লেভেল ইজ ভেরি লো, different than other electricity. So we need to make sure যে national grid connect হবে রূপপুরে, that national grid has that capacity to have the lowest possible error rate, so transmission যেন কোনো প্রবলেম না হবে। এই জন্য আমরা PGCB এবং ট্রান্সমিশন এবং পাওয়ার সবের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে আমরা কাজ করছি। রূপপুর থেকে পারমাণবিক বিদ্যুৎ সঞ্চালনে মূলত বাঘাবাড়ি 230 কেভি, বগুড়া 400 কেভি ও গোপালগঞ্জের আরেকটি 400 কেভির অবকাঠামোর কথা ভাবা হয়েছিল। এরই মধ্যে বেশিরভাগের কমিশন শেষ। তবে পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ সঞ্চালনে দরকার আরও প্রস্তুতি। নিউক্লিয়ারের স্পিড, নিউক্লিয়ারের দ্রুত গতিতে চলে, এগুলোকে সিঙ্ক্রোনাইজ করার মতো ব্যবস্থা আমাদের এফিশিয়েন্ট না। যে কোনো সময় দেশে এরকম সিঙ্ক্রোনাইজ না করে যদি আমরা যাই, তাহলে কোলাপস করতে পারে। পিসিবিতেও করাচ্ছে এবং আমি বিদেশি কনসালটেন্ট নিয়ে এসেও এটাকে, যারা যেসব দেশের নিউক্লিয়ার পাওয়ার আছে তাদের নিয়ে এসে স্টাডি করে আমাদের কি আপগ্রেডেশন করতে হবে। শেষ পর্যন্ত রূপপুরের বিদ্যুৎ কত দামে মিলবে তা এখনো চূড়ান্ত নয়। পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর আলাদা ক্রয় চুক্তি হবে পিডিবির সাথে। কাজের শুরুতে প্রতি ইউনিটের দাম বলা হয়েছিল 3 থেকে 4 টাকা, কিন্তু প্রকল্পের ব্যয় বৃদ্ধির কারণে বদলে গেছে অনেক সমীকরণ।
রূপপুরের অনেকগুলো পেমেন্ট এই মুহূর্তে আটকে আছে বলে আমরা জানি, যেহেতু রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সিস্টেমে কিছু বাদ দেওয়া আছে, ফলে বাংলাদেশ এই চ্যানেলগুলো ব্যবহার না করতে পারার কারণে রাশিয়ার সঙ্গে বেশ কিছু পেমেন্টসের কিছু ডিফারমেন্ট হচ্ছে, আটকে আছে। সেই কারণেও এই কাজগুলো স্রোত যাচ্ছে কিনা সেটা পরিষ্কার না আমাদের কাছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা 2028 সালে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রতি বছর জোড়াতালি কাজে খরচ হচ্ছে কোটি কোটি টাকা, তবুও দেশের গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে থামছে না নদী ভাঙন। ধীরে ধীরে সংকুচিত হচ্ছে ঘাটের বিভিন্ন অংশ। ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে দুটি ঘাট বন্ধও রয়েছে। কিন্তু এই ঘাটকে স্থায়ীভাবে রক্ষা করবে কে? পানি উন্নয়ন বোর্ড নাকি বিআইডব্লিউটিএ? দায়িত্ব নিয়ে সরকারের দুই দপ্তরের মধ্যে চলছে রশি টানাটানি, আর এরই মধ্যেই জোড়াতালি দিয়ে সচল রাখা হচ্ছে গুরুত্বপূর্ণ এই নৌঘাট। বিস্তারিত বিএম খোরশেদের প্রতিবেদনে। একটু একটু করে বিলীন হচ্ছে পাটুরিয়া ঘাট। ৩ নম্বর ফেরিঘাটের এই চিত্রই বলে দিচ্ছে ভাঙনের ভয়াবহতা। বর্ষার করাল গ্রাসে ধসে পড়ছে পার ও প্রতিরক্ষা ব্যবস্থা। ঝুঁকিতে পড়ছে ঘাটের সংযোগ সড়ক সহ বিভিন্ন স্থাপনা। ঘাটের অবস্থা ভালো না, এই লোড গাড়ি নিয়ে ওঠা মেলাকে অনেক কষ্ট হয়ে যায়। বিআইডব্লিউটিএর যে অফিসারগুলো যারা ঘাটে আসে বা কাজ কাম করে, তাদের যে যে অ্যাক্টিভিটিস কোনো কিছুই নাই। নামে মাত্র কিছু জিও ব্যাগ ফেলছে, এক ব্যাগ ফেলে 10 ব্যাগের নাম বলছে, তাছাড়া আর বলে নাই। এভাবে তো চলতেছে। টাকা পয়সা আইনা মনে খাইয়ে দিয়ে মনে তারা কোনো ঘাটের কোনো কাজকর্ম কোনো কিছু করতেছে না। পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় 2 মাস ধরে বন্ধ পাটুরিয়া 5 নম্বর ফেরিঘাট। 4 নম্বরও হুমকির মুখে। বিলীন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। প্রতিরোধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ আর উদ্বেগ স্থানীয়দের। 5 নম্বর ঘাট থেকে বাঁশকান্দি পর্যন্ত বিআইডব্লিউটিএর যে এরিয়া, এখানে কোনো কাজ করে না, কোনো গুরুত্ব নাই এদের। আমরা পাটুরিয়া ঘাটের জনগণ এই ভাগাভাগি দেখতে চাই না, আমরা নদী শাসনের কাজ চাই। আমরা অনেক মানববন্ধন করছি, আমরা এই তাল বাহানার দেখতে চাই না। ভাঙন অব্যাহত থাকায় প্রভাব পড়ছে ফেরি চলাচল ও যানবাহন পারাপারে। অথচ ভাঙন রোধে গেল 1 বছরে 2 কোটিরও বেশি টাকা খরচ করেছে বিআইডব্লিউটিএ। 4 এবং 5-এর মাঝখানে ভাঙছে, 3 এবং 4-এর মাঝখানে ভাঙছে, লঞ্চ ঘাট এবং 3-এর মাঝখানে ভাঙছে। শুধু খালি আমাদের ঘাটগুলোই আছে, আর অন্য 2 পাশ দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। এই ব্যাপারে তাদের সাথে আমরা আলোচনা করেছি, তারা আমাদের ঘাটগুলি সংস্কার করতেছে, কিন্তু এখন ওই কাজগুলি কে করবে, তারা করবে না পানি উন্নয়ন বোর্ড করবে, এটা আমরা ঠিক জানতেছি না। ঘাট রক্ষার দায়িত্ব কার? এ নিয়ে শুরু থেকেই বিপরীতমুখী অবস্থানে বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের। সরকারি 2 দপ্তরের এই টানাপোড়েনে আটকে আছে স্থায়ী সমাধান। বিআইডব্লিউটিএ কে যদি 20 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা এই পাটুরিয়া এবং দৌলতদিয়া ফেরিঘাট ভাঙন রোধে আমরা কাজ বাস্তবায়ন করতে পারবো। এই বরাদ্দের জন্য আমরা পরপর 3টে চিঠি দিয়েছি। অর্ধপতি পর্যন্ত আমরা কোনো বরাদ্দ এখন পর্যন্ত পাইনি। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যদি আমাদের কাছে যে কোনো সময়, আমি মাঠ পর্যায়ে থেকে বলছি, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে কোনো কারিগরি সহযোগিতার জন্য সহযোগিতা চাই। আমরা ইতিমধ্যে অনেকবার করেছি এবং আমরা বর্তমানে এবং অতীতে আমরা করার জন্য প্রস্তুত আছি। ঘাট রক্ষার নামে 1 বছরে 2 কোটি 20 লাখ টাকা খরচ নিয়ে নানা অভিযোগ থাকলেও আরো 20 কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে বিআইডব্লিউটিএ। স্থানীয়দের অভিযোগ, টাকা খরচে আগ্রহ যতটা, দায়িত্ব পালনে ততটা মনোযোগী নয় সরকারি প্রতিষ্ঠানগুলো। তাই ভাঙন থেকে মুক্তি মিলছে না নদী তীরবর্তী মানুষের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গল থেকে অন্তত 12টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়ি ভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার কর্ণপুর বড়মি আঞ্চলিক সড়কের বড়মি ও গোসিংগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকায় ঘোড়ার দেহের অংশ পাওয়া যায়। ঘাস কাটতে গিয়ে স্থানীয় কয়েকজন প্রথমে বিষয়টি দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে যান। স্থানীয়দের ধারণা, নির্জন ওই স্থানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে কোনো চক্র। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। জড়িতদের যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা অনুসন্ধান চালাচ্ছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে 12টা মাথা পাওয়া গেছে। হঠাৎ
করেই দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়ার পরিধি কমানোর নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে কারণ হিসেবে অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাথে সুসম্পর্কের কথা উল্লেখ করেছেন তিনি। একই পোস্টে ইরান ইস্যুতে দক্ষিণ কোরিয়ার অবস্থান নিয়ে অসন্তোষও জানিয়েছেন। এতেই প্রশ্ন উঠছে, তবে কি আবারও পিয়ংইয়ং এর সাথে সম্পর্কের বরফ গলানোর পথে হাঁটছে ট্রাম্প, নাকি সিওলের প্রতি ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত? প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া। 11 দিনের উলচি ফ্রিডম শিল্ডে যোগ দেওয়ার জন্য প্রস্তুত দু দেশের হাজার হাজার সেনা। এমন সময় হঠাৎ বদলে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর। মহড়া শুরুর ঠিক আগে এই আয়োজনে বড় ধরনের কাটছাঁটের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এই মহড়া খুবই ব্যয়বহুল। এছাড়া উত্তর কোরিয়ার কাছে অনুপযুক্ত ও বৈরিতার বার্তা পাঠায়। কিম জং উনের সাথে নিজের সম্পর্ক খুবই ভালো বলেও দাবি করেন তিনি। শুধু তাই নয়, এর আগে 2018 সালে ট্রাম্প কিম ঐতিহাসিক বৈঠকের একটি পুরনো ছবিও পোস্ট করেন তিনি। অবশ্য একই পোস্টে ইরানের বিরুদ্ধে যুদ্ধে দক্ষিণ কোরিয়ার পাশে না দাঁড়ানোর প্রসঙ্গ উল্লেখ করেছেন। সে কারণে অনেক বিশ্লেষক মনে করছেন সিউলের প্রতি অসন্তোষের কারণেই এমন পদক্ষেপ ট্রাম্পের। এটা স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন। তার পদক্ষেপ থেকে মনে হতে পারে কূটনৈতিক সুযোগ তৈরির চেষ্টা করছেন, কিন্তু তা অস্পষ্ট, কারণ ট্রাম্প তার পোস্টে এই বিষয়টিও জুড়ে দিয়ে যে ইরান ইস্যুতে দক্ষিণ কোরিয়া পাশে দাঁড়ায়নি, অর্থাৎ এখানে পরস্পর বিরোধী নানান বার্তা পাওয়া যাচ্ছে। অবশ্য পুরো মহড়া বাতিল হচ্ছে না। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব নির্ধারিত সূচিতেই এরই মধ্যে শুরু হয়েছে মহড়া। এর আগে 2018 সালে কিমের সাথে বৈঠকের আগেও দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া স্থগিত করেছিলেন ট্রাম্প। 2020 সালে করোনা মহামারীর সময় কমানো হয়েছিল মহড়ার পরিসর। পিয়ংইয়ং বরাবর যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া মহড়াকে দেখে আগ্রাসন হিসেবে। সম্প্রতি ক্ষোভ জানিয়ে বেশ কয়েকবার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষাও চালিয়েছে পিয়ংইয়ং। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মার্কিন সেনাদের হত্যা বা জীবিত ধরতে পারলে বিপুল আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে ইরান। রোববার দেশটির সেনাপ্রধান আমির হাতামি দেন এই ঘোষণা। সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জানান, দেশটির কেউ যদি কোনো মার্কিন সেনাকে হত্যা করতে পারে কিংবা জীবিত ধরে সেনাবাহিনীর কাছে তুলে দিতে পারে, তবে তাকে দেওয়া হবে $30,000 পুরস্কার। নারীদের ক্ষেত্রে এই আর্থিক পুরস্কারের পরিমাণ দ্বিগুণ হবে বলেও মন্তব্য করেন তিনি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ইস্যুতে আলোচনা থমকে থাকার মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি। আমাদের কোনো যোদ্ধা যদি কোনো আমেরিকানকে হত্যা বা বন্দী করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে জিহাদের মহান প্রতিদানের পাশাপাশি আমরা তাকে উপযুক্ত পুরস্কার প্রদান করব। এই পুরস্কারের মূল্যমান $30,000 মার্কিন বা প্রায় 5 বিলিয়ন তোমানের সমান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসে ভাষণ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তার বলা দিমাগি নকশাল বিশেষণে ক্ষুব্ধ অনেকে। বিরোধীদের অভিযোগ, সরকারের সমালোচনা করলেই দেয়া হয় নানা ধরনের ট্যাগ। সম্প্রতি ছাত্র আন্দোলনে অংশ নেওয়া তরুণদের উদ্দেশ্য করেই দিমাগি নকশাল কথাটি ব্যবহার করেছেন উঠেছে এমন অভিযোগও। সামাজিক মাধ্যমেও চলছে বিস্তর সমালোচনা। যদিও বিজেপির সাফাই, যারা ভারতের সংবিধান অস্বীকার করে কেবল তাদেরই নকশাল মানসিকতার আখ্যা দিয়েছে মোদি। ভারতের স্বাধীনতা দিবসে দিল্লির রেড ফোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ, যেখানে বলা হয় ভারত থেকে সশস্ত্র নকশালদের নির্মূল করা হলেও রয়ে গেছে দিমাগি নকশালরা। তাদের চিহ্নিত করে সমাজ থেকে বিচ্ছিন্ন করার আহ্বান জানান মোদী। দিমাগি নকশাল মৌকে কি তালাশ মে হ্যায়। মোদীর এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি বিরোধীরা। সরকারের সমালোচনা করলেই বিভিন্ন ট্যাগ দেয়া প্রধানমন্ত্রীর পুরনো কৌশল, এমন অভিযোগে সরব কংগ্রেস সহ বিভিন্ন দলের নেতারা। কারা দিমাগি নকশাল, মোদী সে বিষয়ে কোনো ব্যাখ্যা না দিলেও অভিযোগ উঠেছে সম্প্রতি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করা তরুণদেরই দিমাগি নকশাল বলেছেন তিনি। বিরোধ করতে হ্যাঁ, যারা সরকারের বিরোধিতা করে তাদের দিমাগি নকশাল বলা হয়। যেই প্রশ্ন তোলে বা তাদের চ্যালেঞ্জ জানায় তাকেই কোনো না কোনো তকমা দেয়া হয়। সামাজিক ন্যায় বিচারের দাবি করা কি দিমাগি নকশাল হওয়া?
किसान आंदोलन करे तो किसान खालिस्तानी हो जाता है। কৃষকরা যখন প্রতিবাদ করে তখন তাদের খালিস্তানি বলা হয়, আর এখন যখন শিক্ষার্থীরা অর্থাৎ জেনজি প্রতিবাদ করছে তখন তাদের দিমাগি নকশাল বলা হচ্ছে। প্রধানমন্ত্রীর মুখে এ ধরনের ভাষা মানায় না। और लगातार इस तरह का बयान कहते हैं, कभी अर्बन नक्सल बोलते हैं। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। এরই মধ্যে ককরোচ জনতা পার্টির মতো সাড়া ফেলেছে দিমাগি নকশাল পার্টি। মোদির মন্তব্যের সমালোচনা করে পোস্ট দিচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষও। দিমাগি নকশাল হতে পারলে গর্বিত হতেন বলে পোস্ট করেছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। বিজেপির দাবি, যারা ভারতের সংবিধান মানে না, মাওবাদী, বিচ্ছিন্নতাবাদী ও ৩৭০ আর্টিকেলকে সমর্থন করে এবং ভারত থেকে উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করতে চায়, কেবল তাদেরই দিমাগি নকশাল বলেছেন মোদি। नक्सल मुक्त होने के कारण মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।